আমি একজনের কথা বলছি, মানে তিনি অ্যাস্ট্রোলজারই ছিলেন। তো উনি সবারই, আমাদের ফ্যামিলির মধ্যে সবারই আর কি কিছু দেখতেন কিছু। একদিন উনি আমায় বললেন, আচ্ছা তুমি ওনার এই ছকটা একটু আমাকে এনে দিতে পারবে? ছকটা আমি নিয়ে গেছিলাম। উনি দেখে আমায় বলেছিলেন শ্রীকৃষ্ণের ছকের সঙ্গে হুবহু মিল। একটা বাচ্চাকে হঠাৎ করে যাচ্ছে, যেতে যে বলছে যে এই 24শে জুলাই বড় করে একটা প্ল্যাকার্ড পড়েছে, ও বাবা ও বাবা দেখো, উত্তম কুমার উত্তম কুমার উত্তম কুমার। আমি গাড়িতে বসে আমি শুনতে পাচ্ছি এটা বাচ্চাটা বলছে। 24শে জুলাই বাঙালির চোখের জল ফেলার একটা দিন, আর আজ সেই দিনটা। আমার সঙ্গে রয়েছেন মহানায়ক উত্তম কুমারের দুই পুত্রবধূ, সুমনা চট্টোপাধ্যায় এবং মহুয়া চট্টোপাধ্যায়। ইটিভি ভারতে স্বাগত। নমস্কার। কেমন আছেন সেটা আগে জানবো। ভালো আছি। আজকের দিনে বেঁচে থাকাটা খুব দুর্মূল্য ব্যাপার, জানো? হ্যাঁ, বিশাল বড় ব্যাপার। আছি, ভালো আছি। কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। মহানায়কের দুই পুত্রবধূ, আমি একেবারে আসল জায়গাতেই যাচ্ছি। আজকে এমন একটা দিন, ওই যে বললাম বাঙালির চোখের জল ভাসিয়ে দেওয়ার দিন, চোখের জলে ভেসে যাওয়ার দিন। তো আজকের দিনটা তো অন্যরকম ভাবে একটু পালন করা হয়, তো এটা নিয়ে আগে মানে জানবো। পালন আমরা কিছু করি না গো, কারণ এখন এমন ভাবে এটা পালিত হয়, এটা পুরো সারা মানে পশ্চিমবঙ্গ কেন, অন্যান্য পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় বিশাল বড় করে পালন করা হয়। মানে ওনার জন্মদিনটা, আমার মনে হয় ওনার জন্মদিনের থেকে মৃত্যুদিনটাকে না মানুষ বেশি মনে রেখেছে। কারণ জন্মদিনে হয়তো অতটা কিছু হয় না, হয় কিছু কিছু জায়গায় তো প্রোগ্রাম তো হয় 3rd সেপ্টেম্বর, কিন্তু 24শে জুলাইটা না মানুষের মনে এমন দাগ কেটে দিয়ে গেছে, সে দাগটা আজ অব্দি মোছেনি। মানে আজকে একটা হিরো মারা গেছে 45 বছর, সে তার মৃত্যুদিনকে এরকম ভাবে পালন করে, আমার তো দেখা নেই। হোল ওয়ার্ল্ডে হিস্ট্রিতে নেই যে কোনো হিরো মারা যাওয়ার 45 বছর পরে তাকে মনে রেখেছে। এবং সব থেকে বড় কথা, আগামী 2026-এ তার 100 বছর হতে চলেছে। তার প্রস্তুতি, জন্মদিন হতে চলেছে ধরুন পরের বছর 3rd সেপ্টেম্বর 100 বছর হবে, তার প্রস্তুতি 1 বছর আগে থেকে শুরু হয়ে গেছে। আমার তো মনে হয় না কোনো হিস্ট্রিতে কোথাও পৃথিবীর কারোর কোথাও এই ঘটনা আছে। আর ওনার চলে যাওয়াটা এই জন্যই আরো কষ্টদায়ক। একটা মানুষ কাজ করতে করতে চলে যাওয়া, একটা মানে ধরো মানে একটা গোল্ডেন পিরিয়ডে থাকতে থাকতে মানুষের যদি এক্সিট হয়ে যায়, বলে না কিং এক্সিট, মানে একটা রাজা রাজত্ব করতে করতে চলে যায়, সেই রাজাকে কিন্তু সারা জীবন মানুষ মনে রাখে। আর সে যদি সত্যিকারের দয়ালু রাজা হয়, দেখবে কেউ ভুলতে পারে না, সেই রাজাকে সবসময় মানুষ মনে রেখে দেয়। ঠিক ওনার ক্ষেত্রেও তাই। আজকে ধরো আমি একজনের কথা বলছি, মানে তিনি অ্যাস্ট্রোলজারই ছিলেন। তো উনি সবারই, আমাদের ফ্যামিলির মধ্যে সবারই আর কি কিছু দেখতেন কিছু। একদিন উনি আমায় বললেন, আচ্ছা আমার ডাকনাম ধরে রেখে বললো যেরকম, তুমি ওনার এই ছকটা একটু আমাকে এনে দিতে পারবে? আচ্ছা আচ্ছা দেখবো, আছে তো ওনার ছক, আমি তো দেখেছি। ছকটা আমি নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে না যখন আমি ফেলে দিয়েছিলাম ওনাকে, উনি দেখে আমায় বলেছিলেন যে তোমার এই ছকটা শ্রীকৃষ্ণের ছকের সঙ্গে হুবহু মিল। মানে জীবনে মানে শ্রেষ্ঠত্বের জায়গায় থেকে যে তার ছক, আর একটা অন্য ধরনের ছক, সেটা আমি বলছি না কাছে, একটা 2-3টা ছক আমার দেখতে, একটা ভগবানের ছকও দেখতে। সবার আগে আমরা শ্রীকৃষ্ণের ছকটা দেখি। শ্রীকৃষ্ণের ছকটা আর এই ছকটা একদম হুবহু এক। আনুম কেন, কি করে বুঝলে? বলে দেখো, শ্রীকৃষ্ণের দুটো জিনিস দেখো, যখন শ্রীকৃষ্ণ ছিল তখন কিন্তু উনি মানে অনেক কাজ করেছেন, অনেক কিছু করেছেন, তাকে তার বদনাম করেছে মানুষ, তাকে নামও করেছে, কিন্তু সেই হিসেবে শ্রীকৃষ্ণের খ্যাতি কিন্তু তখন ছিল না। কিন্তু শ্রীকৃষ্ণ যেদিন মারা গেলেন তারপর থেকে তার কিন্তু খ্যাতি 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 খ্যাতি, মরণোত্তর খ্যাতি, জানো নাম জানো? উনি যত দিন যাবেন, যত মৃত্যু যত দিন এগোবে, উনি তত তত ওনার নাম। এটা আমি আজও ভুলতে পারি না, সত্যি এই ঘটনাটা ঘটছে। ওই দিনে ধরো না সকালবেলা টালিগঞ্জে একটা প্রোগ্রাম আছে, আগের দিন 23 তারিখ থেকে শুরু হচ্ছে, 23 তারিখ রূপমঞ্জরি, 24শে জুলাই সকালবেলা
আমাদের মুখ্যমন্ত্রী ইয়ে থেকে ইন্দোনেশিয়ান আরো বিশ্ব ওরা মালা দেবে এখানে, সেখানেও আমাদের নিমন্ত্রণ করেছেন। তারপর সন্ধে বিকেল বেলা দুপুরবেলা নন্দনে একটা শিল্পী সংসদের অভিনয়, মানে এবার তো দেখলাম ওটা বই 14টা বোধহয় সিনেমা, এতগুলো সিনেমা, আগে 7টা করে হতো, এখন 14টা করে সিনেমা। তো ওপেনিং হচ্ছে সেটা। তারপর ধনধান্যতে দিদির প্রোগ্রাম, তারপর সন্ধ্যাবেলা আবার শিল্পী সংসদের প্রোগ্রাম মহাজাতি সদন, তারপর ওখান থেকে আবার বাবির মঞ্চেতে, সেখানেও তোমাদের দেবাদা এবং কার্তিক ব্যানার্জি তাদের একটা প্রোগ্রাম, মানে শুনতে বলছে, হ্যাঁ বাবির মঞ্চে, মানে নাম নিয়ে বলি না, হ্যাঁ বাবির মঞ্চে একদম বললাম। তো সেই একটা প্রোগ্রাম, এত একটা মানুষ চলে গেছে 45 বছর বাদে, এতগুলো প্রোগ্রাম। আর একটু মনে হচ্ছে যে, যেটা আমার মনে হচ্ছে, আমি বলছি যে আজকে এই সরকার, মানে দিদি আসার পর, মমতা দি আসার পর, ওনাকে নিয়ে যেভাবে আরো উনি প্রচার শুরু করেছেন, কারণ উনি যেদিন এসেছিলেন, মানে এই রেলমন্ত্রী হয়েছিলেন, তিনি তখনই উনি কথা দিয়েছিলেন যে আমি যদি রেলমন্ত্রী হই তাহলে ওনার নামে প্রথম টালিগঞ্জ স্টেশনটা ওনার নামে করবো। এবং ওই টালিগঞ্জ স্টেশন প্রথম যেদিন উনি দিদি রেলমন্ত্রী হয়েছেন, তারপরের দিন আমাকে ফোন করে বলছে, বৌমা তুমি একটা চিঠি লেখো। আমি বললাম কি চিঠি লিখবো দিদি? বলে একটা চিঠি লেখো যে এরকম আমরা আমাদের বাড়ির তরফ থেকে এই টালিগঞ্জ স্টেশনটা মহানায়কের নামে করে দেওয়ার কথা আগেও হয়েছে, আমরা বলেছি, কিন্তু আমার করে দিলে আমরা খুব খুশি হব। সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখেছি, সঙ্গে সঙ্গে দিয়েছি। উনি সেই দেনান্দের পরের দিন, মানে 24শে জুলাই আগে উনি অ্যানাউন্স করে ওটা তৈরি করে দিয়েছে। মানে এটাও তো একটা বড় পাওনা, বলো? সব থেকে বড় একটা দেশ, মানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন না, সরি যে নয়, যিনি হচ্ছেন, মানে এরকম একটা সাংস্কৃতিক জগৎটাকে এরকম ভাবে তুলে ধরছেন, এবং সাংস্কৃতিক জগতের যাকে গড বলবো, তাকে উনি আরো স্মরণীয় করে, আরো বরণীয় করে তুলছেন, না যাতে ওনাকে কেউ না ভুলে যায়। আজকে এটার জন্য ওনাকেও আমি অনেক অনেক, মানে কি বলবো, আমার মানে ওনার ভালো চাই, ওনার মঙ্গল কামনা করি, উনি শারীরিক দিকেও যেন সুস্থ থাকেন। তাছাড়াও আমার পাশে উনি সবসময় থাকেন, কিছু বিপদে পড়লে সঙ্গে সঙ্গে উনি আমাদের সঙ্গে হেল্প করেন। আমাদের হাজবেন্ড মারা যাওয়ার সময় উনি সারা রাত ছিলেন আমার সঙ্গে, মানে সব দিক থেকে। সেই হিসেবে বলবো তো যে আজকে এটার জন্য তো ওনাকে একটা, আমরা ধন্যবাদকে দিয়ে ছোট করা যায় না। যাই হোক, সেই হিসেবে আমি বলবো যে এই একটা আর্টিস্টকে নিয়ে এত তার খ্যাতি, দেখো কিছু তো কারণ আছে, আমার মনে হয় কিছু তো কারণ আছে। এনার একটা মানুষকে শুধু শুধু তো কেউ মনে রাখে না ভাই। এখন তো কত আর্টিস্ট আছে, আমি কাউকে ছোট করে কোনো কথা বলছি না, সবাই কথা বলছি, আজকে এত আর্টিস্ট আছে। একটা তুমি বোম্বেতে গিয়ে রাজ কাপুরের মৃত্যুদিন জন্মদিন জানতে পারবে? বললে কেউ বলতে পারবে কবে মৃত্যুদিন, কবে জন্মদিন? রাজ কাপুরের অবদান তো কিছু কম নয় বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু দেখো, তুমি আজকে যদি সত্যি কথা বলতে যাও, বোম্বেতে কিন্তু কেউ জানে না, কেউ মনে রাখে না। কিন্তু আজকে তুমি পশ্চিমবঙ্গে তুমি উত্তম কুমার বললে, মৃত্যুদিন কি একটা বাচ্চা, সেদিনে আমি বোধহয় অফিস থেকে বাড়ি ফিরছিলাম, ভারুর একটা বাড়ি গিয়েছিলাম, মনে পড়ছে না, একটা বাচ্চাকে হঠাৎ করে যেতে যেতে বলছে যে এই 24শে জুলাই বড় করে একটা প্ল্যাকার্ড পড়েছে। বাচ্চা কত বয়স, 4-5 বছর বয়স হবে, 5 বছরই হবে, মানে পুরো ভালো করে কথা, ও বাবা ও বাবা দেখো, উত্তম কুমার উত্তম কুমার উত্তম কুমার। আমি গাড়িতে বসে আমি শুনতে পাচ্ছি এটা বাচ্চাটা বলছে। তার মানে আজকে উনি নেই 45 বছর। 45 বছর না থাকাতেও একটা বাচ্চা 4 বছরের, সে তো দেখেইনি, সে তো জানেই না, সে যদি বলে উত্তম কুমার, তাহলে মানে তার কারিশমাটা কত কত বেশি। মানে কি বলবো, হাজারটা মানে আর্টিস্ট চলে গেলেও বোধহয় একটা উত্তম কুমার হবে না। সুমনাদির কাছে যাব, বাবিকে পাওয়া, বিয়ে হয়েছে, আর সব থেকে বড় কথা মহানায়ক উত্তম কুমার শ্বশুর মশাই, এটা যখন জানা হলো প্রথমে, সেই দিনের মানে এক্সাইটমেন্টটা কিরকম ছিল, এটা আগে জানবো সবার আগে আপনার কাছ থেকে। মানে আমার তো এমনি খুবই মানে একদিকে আনন্দ হচ্ছিল,
খুবই একটা এরকম একটা ফ্যামিলি, একজন এরকম একজন বিশ্ববিখ্যাত লোক, বিখ্যাত। তা একদিকে আমি এসেছি একটু, তারপরে ওনাকে দেখে আমার আরো মানে একটু ভেতরে ভেতরে নার্ভাস ফিল করছিলাম, কারণ ওনাকে মানে পার্সোনালিটা ভীষণ, মানে ভীষণ পার্সোনালিটি। মানে দেখে আমি এমনি চুপচাপ ছিলাম, অত কথা বলতাম না, কিন্তু ওনাকে উনি জিজ্ঞেস করতেন, উনি এলেই আমাকে খুব ভালোবাসতেন, মেয়ের মতো ভালোবাসতেন, এবং উনি জিজ্ঞেস করতেন এলেই বৌমা কেমন আছে, মানে উনি মানে স্নেহের চোখেই দেখতেন, আমাকে ভীষণ ভালোবাসতেন। আর বেশি তো কথা উনি বলতেন না, তারপরে উনি মামির সঙ্গে কথা বলতেন বেশি, মামির সঙ্গে ওনার ছেলের সঙ্গে কথা বলতেন, মানে ওইটুকুনি দেখাটাই আমার মানে, আর আমি তো ভাবতেও পারিনি যে এরকম একদম যে সামনে আসবে, এটাই আমার হচ্ছে একটা অবিশ্বাস্য। মহুয়াদি কি বলবেন? আপনার তো মানে দেখা হয়েছে তো মহানায়ককে? আমি আমি জন্মেছি 1964। আমি জন্মানোর 4 বছর, আমি যখন আমি ইউনাইটেড মিশনারিতে পড়তাম স্কুলে, তো আমার বাবা তখন তোমার বর্ধমান মেডিকেল কলেজে বাবাকে ট্রান্সফার করে দেওয়া হয়। বাবা আগে এনআরএসে ছিলেন, তারপর মেডিকেল করে তারপর বর্ধমানে চলে যান। তো সেই সময় আমার বাবা ছিলেন মানে আমার ছোটবেলায় একটা কথা বলি না, যে ছোট কথাটা শুনতে খুব খারাপ লাগবে হয়তো, ল্যাংটো বয়সের বন্ধু। কারণ ওনারা জন্মেছেন, ওনারা জন্মেছেন একই সালে, 1926 সালেই দুজনের জন্ম। আর বাবির জন্ম 3 সেপ্টেম্বর, আর আমার বাবার জন্ম 5 সেপ্টেম্বর। সব থেকে বড় কথা, ওনাদের পৈতে হয়েছিল একই দিনই, যার জন্য ওনারা কেউ কারোর পৈতেতে যেতে পারেনি। দুই বন্ধু পৈতেতে যায়নি, 3 দিন ধরে দণ্ডি করে দুজনেই ছিল। তখন তো আর মোবাইল ছিল না, ফোনে কথা বলবে। আমার বাবা তখন ল্যান্ডলাইনও ছিল না, এখানেও ল্যান্ডলাইন ছিল না। এর বন্ধুর মারফত ওর কাছে যাচ্ছি। আবার তখনকার দিনের নিয়ম ছিল ব্রাহ্মণ ছাড়া কেউ ঢুকতে পারবে না। একজনই ছিল, সে হচ্ছে আমাদের গিরিশ ভবন, আমাদের পাশে গিয়ে লঘু কাকু। ওই দুই বন্ধুর মানে সেই মেয়ের মতো কি বলছে টেলিফোনের মতো কাজ করছে। ও ডন্ডিঘর থেকে বলে পাঠাচ্ছে আমি আজকে এইটা পেলাম, ও বলছে আমি এটা পেলাম। লঘুকুল লাস্টে এসে বলে, এই তোরা আমাকে কি ভেবেছিস বলতো, একবার এখানে পাঠাচ্ছি একবার ওখানে, আমি যাবো না, তোরা 3 দিন বাদে দেখা হলে কথা বলবি। তারপর 3 দিন বাদে তারা গিফট যা পেয়েছিল, ওই এখনই বলে একটা দুজনেই একটাই নৌকো, দুজনেই পেয়েছিল রূপোর নৌকো। তখন দোয়াত হতো, দেখবে কলম সরু সুন্দর একটা রূপোর নৌকো, তার মধ্যে দুটো কাঁচের দানি থাকতো, একটার মধ্যে নীল কালি থাকতো, একটার মধ্যে কালো কালি থাকতো, আর একটা রূপোর সঙ্গে পেন থাকতো। ওইটা একই গিফট দুজন পেয়েছিল, ওই দুজনকে দুটো এক্সচেঞ্জ করেছিল। ও ওটা দিয়ে দিয়েছিল, ওটা দিয়ে ওকে দিয়ে দিয়েছিল। তো এই ছোটবেলায় এত বন্ধু মানে আমার বাবা মানে বন্ধুদের গ্রুপের মধ্যে আমার বাবা হচ্ছে একটু হয় না যে না এটা করিস না, এর সঙ্গে ঝগড়া করবে না, সবাই এক মিলেমিশে থাকবো, কোনো ঝামেলা করবো না, এরকম ধরনের বাবা এরকমই ছিলেন। তো সবাই যেহেতু ডাক্তার ছিলেন, আমার মানে বাবার দাদু ভীষণ রাগী মানুষ ছিলেন না। তো আমার বাবা খুব ভালো লোক ছিলেন, কিন্তু দাদু ভীষণ রাগী ছিলেন। কোনো বেশি বাইরের বন্ধু টন্ধুদের অ্যালাউ করতেন না, একমাত্র মানে ভাবি, লঘু কাকু আর তারাপদ কাকু ছিলেন, তাদের অ্যালাউ করতেন। তো সেই ছোটবেলায় এই 4-5 জনের 6 জনের বন্ধুত্ব ছিল। সেই 6 জনে মিলেই ছোট থেকে বড় হয়েছেন, এবং তাদের লেখাপড়া একই, বাবিরা একই স্কুল পদ্মপুকুরে পড়েছেন, বাবা এই ভাবি একই সঙ্গে পড়া, তারপর বাবাই মেডিকেলে ঢুকে যান, যাই হোক। তো সে যখন ওই বর্ধমান মেডিকেল কলেজে চলে যাচ্ছেন, তখন একটা ফর্মে ছিল, এখন আর এগুলো এখন নেই, লিগাল গার্জেন আর লোকাল গার্জেন। তো লিগাল গার্জেন তো নয় বাবা নয় মা, লোকাল গার্জেন একটা হতে হবে, যে মানে কি যখন থাকবে না আমার বাবা, মানে আউট অফ স্টেশন দেবে, তখন কথাটা তোমার রক্ষণাবেক্ষণ করতে পারবে। তো মা বাবা বলছে কাকে করব, আমার বাড়িতেও কাকারা সবাই ছোট, বাবার থেকে অনেক অনেক ছোট। বাবার নিজের ভাই ছিল না, একটাই বাবা ছিল, আর পিসিটা ছিল। তখন ভাবি বললো ঠিক আছে তুই আমার নামটা দিয়ে দে। তুই তো থাকিস কম, তুই তো সবসময় শুটিং এ ব্যস্ত থাকে। ঠিক আছে, আমার হয়ে কেউ না কেউ যেতে পারবে, তুই আমার নামটা দিয়ে দে। এই ক্লাস 4-এ ওই লোকাল গার্জেন হিসেবে ভাবি শহীদ উত্তম কুমার
ডাক্তারেরই ছুঁই ছুঁই। বাবা আজকে সত্যি কথা বলতে কি, বাবা সারা জীবন বলে গেছেন, মানে বলতেনও আমাদের, যে আজকে আমি এখানে এই এত বড় ডাক্তার হয়ে আজকে চেম্বার করছি, এখানে দাঁড়িয়েছি, একটা মানুষের অভাব আমার বাবার মানে আমার দাদুর কথা বলে আমার বাবার অবদান যতটা যদি হয়, তাহলে আমার বন্ধু মানে বাবির কথা বলে বলতে ওর অবদানে কম, কিছু কম নয়। আজকে ওর অবদানের জন্য আমার বাবার চেম্বার তখন খুঁজে পাচ্ছে না, তখন এই এখন ফোরাম যেটা হয়েছে, ফোরামের উল্টো দিকে একটা চেম্বার হয়েছিল, তখন ওই চেম্বারটা অনেক টাকা, তখনকার দিনে প্রচুর টাকা। তো বাবাই বললো না না আমি ওইসব চেম্বার যাবো টাবো না, বলছে তুই এখানেই থাকবি, তুই এই খালি সিগারেট খেয়ে আর এ করে চা খেয়ে তোর জীবন চলে যাবে, তুই এত বড় একটা ডাক্তার, বলেই জোর করে আমার খুব এলাকা একটা বাবার চেম্বার ছিল, পদ্মপুরের মোড়ে একদম ওখানে চেম্বার করে ভাবি সেই ব্যবস্থা করে দেন। তারপর থেকে আমাকে মানে আমি ছোট থেকে একটা কথা শিখেছি, মানে জেনেছিলাম, এবং আমার মাও জেনেছিল, যে ওই ফ্যামিলি যদি কোনোদিন বিপদে পড়ে, বা ওই ফ্যামিলিতে যদি কোনোদিন কোনো বিপদের ছায়াও নেমে আসে, তোমার সবটুকু দিয়ে তোমরা ওদের পেছনে থাকবে, তাতে তোমাদের যদি সব চলেও যায় যাক, তো ওদের কোনোদিন বিপদে পড়তে দেবে না। এবং এখনো মানে চেষ্টা করি যাতে ঠিকঠাক ভাবে চলে যাওয়ার, মানে আর যে কটা দিনই আমরা বাঁচবো ঠিকঠাক মতো চলে গেলেই বাস হলো, মানে ওনার নামটা যেন অক্ষত রেখে যেতে পারি, মানে ওনার নামে যেন কোনো কালিমা না পড়ে, মানে ওনার এত বড় একটা মহিরু, তারপরে একটা আঁচড়ের দাগও যেন না পড়ে, সেটা রক্ষা করার চেষ্টা করি। সুমনাদির কাছে যাব। শ্বশুর মশাইয়ের প্রিয় রান্না, শ্বশুর মশাইয়ের প্রিয় খাবার, সেটা নিয়ে একটু জানবো। ওনার জন্মদিন 8 সেপ্টেম্বরে মামি ওনাকে নিজে হাতে রান্না করে দিতেন, পোলাও, পায়েস, মাছ, চিকেন, এগুলো উনি নিজে রান্না করে দিতেন। তারপরে ঠাম্মাও নিরামিষ রান্নাগুলোই করে দিতেন। আর ওনার তো অনেক রান্না, কড়াইয়ের ডাল, পোস্ত, ফিশ ফ্রাই, কাঁটা ঝাল, উনি খেতে মানে নিরামিষ খেতে উনি ভীষণ বেশি ভালোবাসতেন। মানে আমরা সবাই মানে আমরা যখন লোকে বলেন আমরা শুনিয়ে হাসি যে উনি মাছ মাংস, উনি নিরামিষ খাবার প্রচন্ড খেতে ভালোবাসতেন, কারণ এ বাড়িতে যত পদ নিরামিষ হতো তত পদই আমিষ হয়তো হতো, কিন্তু নিরামিষ খেতে সবাই এবারে সবাই আমাদের ধরো আরো যে শ্বশুর আছেন, মানে বরুণ কুমার, তরুণ কুমার, এরা ভীষণ নিরামিষ খেতে ভালোবাসতেন। যেমন ধরো শুক্তো, শাক ভাজা, বড়ি দিয়ে শাক ভাজা, ডুমুরের ডালনা, ধোকার ডালনা, পাঁপড়ের ডালনা, মানে যত নিরামিষ এঁচড় দিয়ে কোপ্তা করা, ভীষণ। আর আমার মানে মামি যেমন ভালো আমিষ রান্না করতেন, ঠাম্মা ততোধিক ভালো নিরামিষ রান্না করতে পারতেন। এবং এখান থেকে যদি স্টুডিও খাবার যেত, তাহলে একটা টিফিন কৌটো শুধু নিরামিষ ঠাম্মা করতেন, একসাথে মামি খালি পুরো আমিষ ভরে দিতেন। আর একজনের জন্য এখান থেকে টিফিন থেকে কম খাবার যেত না। আমাদের বাড়িতে একটা টিফিন তৈরি ছিল, যেটা এখনো আছে, এই দেখবে এখন সেটা ক্যাটারিং এ দেখবেন এরকম বড় বড় টিফিন কৌটো, সেই পাশে দাঁড়িয়ে ওলা দিয়ে টেনে ওই রকম টিফিন কৌটো, ওরকম ভর্তি করে খাবার যেত কি না, বাবি খেলে সবাই খেতে পারবে, হ্যাঁ সবাই খেতে পারবে। যার জন্য মানে সত্যি কথা বলতে কি, রান্নাটা এবারের একটা হবি বলতে, মানে সবাই খুব ভালো রান্না করতে হতো না, রান্না করতে হতো না, মানে আমাকে বললে ভুল আমাকে রান্না করতেই হতো, এই কারণে ঠাকুর না, তখন তো ঠাকুর ছিল, ওই সময় সব মানে ভাবি চলে যাওয়ার পর, যখন এখানে আমি আসার পর ওর একটা মানে কি বলবো, ওনার ছেলের একটা আবদারি ছিল যে যাই হোক নাই হোক একটা পদ অন্তত তোমায় রান্না করে দিতে হবে, সেটা আলু ভাজাই হোক, সে ডাল, রান্নার লোক কিন্তু থাকতো, রান্নার লোক রয়েছে, তাহলে একটা রান্না তোমায় করতে হবে। কারণ আমি আমার বাপের বাড়িতে রান্না বান্না করতাম, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, ঠাকুর রান্না করতো সব, তখনকার দিনে ঠাকুর দেখবে বেশি নিরামিষ ভালো রান্না করতে পারে, অত একঘেয়ে অত বাড়িতে কি হতো, একটা ঝোল, একটা তরকারি, একটা ডাল, এরকমের 28 জনের ফ্যামিলি, তো সেইখানে অত প্রকার তো ভ্যারাইটি রান্না হতো না। আমার বাবা একটা আলাদা করে গ্যাস কিনেছে, আমার বাবা রাত্রি অনেক রাতে এসে খেতেন, রাত্রি 12টা 1টা হতো চেম্বার সেরে আসতে, তো খাবার গরম করে শীতকালে দিতে হতো, তো ওইখানে আমি কিছু কিছু রান্না করতাম, তো সেইখান থেকেই আমার একটা অভ্যেস, একটু হবিও, আমি একটু রান্না করতে ভালোবাসতাম।
তো এখানে এসে রান্না আমি করতাম, মানে এমনি কিন্তু খেয়েছেন কখনো? আমার হাতে রান্না খাইনি, আমার খাওয়ানো হয়, আমি কোনদিন খাওয়াতে পারি। কিন্তু আমার মানে এখানে আমার বাপের বাড়িতে খুব রান্না বান্না আমি খেয়েছি, কারণ ওখানে তো যেতেন। আমাদের যে ঠাকুর যিনি আমাদেরকে মানুষ করেছে, ওর নাম রতন ঠাকুর, ওনার হাতে খুব রান্না খেতে ভালোবাসতেন। রাখতে দেখেছেন কখনো? না, একদম। এটা যারা বলেন, আমি এটা অনেকের মুখ থেকে শুনছি, আজকাল শুনছি, মানে আমি শুনে খুব অবাক হলাম। সেদিনই কেউ একটা প্রশ্ন আমায় করেছে যে উনি খুব রাগী ছিলেন না? বললাম না, একদম না, ওনাকে আমরা রাখতে দেখিনি। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায় করবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অসভ্যতামি করবে, তোমাকে সেটা তো উনি সহ্য করবেন না। সে সহ্য করাই, মানে উনি একটা অত বড় একটা মানুষ, যেখানে পৌঁছতে গেলে কত জন্ম ঘুরে আসতে হয়, এক জন্মে থেকে ওইখানে পৌঁছেছেন। তার যদি সেটা অপছন্দ হয়, সেটা তিনি বলবেন না। আর উনি অপছন্দ সবসময় বলে দিতেন, আমার এটা পছন্দ নয়, করবে না। এই বাড়িতে আরো দুটো মেয়ে আছে, তরুণ কুমারের মেয়ে, বরুণ কুমারের মেয়ে, কুমকুম ঝিমলি। ওরা আমার ছোট্টবেলার বন্ধু, আমরা তিনজনে খুব একসঙ্গে থাকতাম। ওনার, যেহেতু আমি এখানে একদম ছোট থেকে এসেছি, একদমই ছোট থেকে, ধরো স্কুল টুল, গরমের ছুটি টুটি সবই আমরা একসঙ্গে এখানে কাটাতাম। তখন সবে সবে উঠতে শিখেছি, পুরোপুরি না, উঠতে শিখেছি। অমিতাভ বচ্চনের ফ্যান আমরা তখন। তো তখন দেশপ্রেমী শুটিং হচ্ছে, বা বিশ্বাসের শুটিং এর অমিতাভ বচ্চন থাকবে, এখান থেকে ওনার ছেলে যাচ্ছে, যে কি না অমিতাভ বচ্চন, ও খুব অমিতাভ বচ্চন ধর্মেন্দ্রের ফ্যান, ধর্মেন্দ্রকেও দেখবো, তো যাচ্ছে। আমরা বলেছিলাম যে তুমি যাবে, যে স্যুটটা পরে থাকবে সেই স্যুটটা বুক কাচতে দেবে না, কাউকে ফেলবে না, অমিতাভ বচ্চন শোবে একবার। আমরা তো মানে কতটাই আমরা বোকা। উত্তম কুমার যেখানে আছে সেখানে অমিতাভ বচ্চনের ছোঁয়ার জন্য আমরা বসে আছি, আর লোকে অমিতাভ বচ্চন নিজে উত্তম কুমারকে ছবি বলে বসে আছে। যাই হোক, তা আমরা তো এরকম একবার তিনজন মিলে, আমি, কুমকুম ঝিমলি আর একজন কেউ ছিল, মানে ওটা উনি না এগুলো পছন্দ করতেন না, ওনার বলাই ছিল, কিন্তু না উঠতি বয়সে একটু তো উঠতে ইচ্ছে করে। হ্যাঁ, তো এবার চারজনে মিলে স্কুল হয়ে গেছে, আমরা বলি, এই বাড়িতে কিন্তু বলে হয়ে গেছি, যে না বলে যাইনি, আমরা একটু অমিতাভ বচ্চনের সিনেমাতে বসুশ্রী হলে, তাও মন্টু কাকুর হলে। এবারে মন্টু কাকুকে বলতে পারবো না, তাহলে তো ভাবি জেনে যাবে। আমরা কি হয়েছে, তিনজনে মিলে গিয়ে, চারজনে মিলে গিয়ে হলে টিকিটে লাইন দিয়েছি। আর ভাবি প্রায় মন্টু কাকুর হলে যেত, তখন বসেছি হল, যখন মানে সিনেমার শুটিং শুরু, এসে সিনেমাটা শুরু হয়ে যেত বইটা, তারপর ভাবি টুক করে ঢুকে যেতেন। আর সেই দিনই তখন কি আমাদের ভাগ্যে লিখন ছিল, টিকিটটা কাটছি, আর ভাবি ঠিক ওইখানেই টুকুস করে ঢোকার সময় দেখে নিয়েছেন আমরা চারজন দাঁড়িয়ে আছি। এইভাবে বাড়ি এসেছেন। আমরা তো সিনেমা টিনেমা দেখেছি, আমি তখন দেখেছি ভাবিকে। আমি কুমকুমকে বলছি, কুমকুম দেখ ভাবি ঢুকলো, আর সিনেমা দেখতে হবে না, বাড়ি চল। আমি বাড়ি যাবো না, সিনেমাটা দেখেই যাবো বলে কষ্ট করে দুজন তিনটা দেখ সিনেমাটা দেখেছি। বাড়িতে এসে জিজ্ঞেস করেছে, কুমি কই? বলছে কেন, ও আছে তো, বাড়িতেই আছে। ঝিমি কই? ওদের নাম ছোট ছোট করে ডেকে দাও। ঝিমু নেই? বলছে না, আছে তো। ঠিক আছে, ওদের বলে দিও একটা কথা, ওদের যদি একান্ত সিনেমা দেখতে ইচ্ছে করে তাহলে আমায় যেন বলে, আমি ওদের টিকিট কেটে দেখিয়ে দেবো। এই পরের দিন আমিও এসেছি, আর দুই বোন মিলে আমাকে ধরেছে, এই তোর জন্য আমরা সিনেমা গেলাম, দেখ যা জানতে পেরে গেছে। জানতে পেরেছে, আমি তো তখনই জানি, বললাম না দেখতে পেয়ে গেছে, বলে আর আমরা কোনোদিন যাবো না। তারপরে এর মধ্যে হয়েছে কি, একদিন আমাদের বাড়িতে গেছেন, আমাকে বলছে, এই যে পালের গোদা। আমি বলছি কি হয়েছে, কোথায় গেছি? আর আমাকে উনি কোনোদিন আমার নাম ধরে রাখেননি, বাবাই বলে কোনোদিন ডাকতেন, সবসময় লেলোর বেটি, মানে বাবার লালু থেকে লেলো বলতেন, লেলোর বেটি বলে রাখতেন। হ্যাঁ, লেলোর বেটি, কত গল্প। হ্যাঁ, লেলোর বেটি বলে রাখতেন। এই যে পালের গোদা, লেলোর বেটি তুমি নিয়ে গেছিলাম আমার দুই ভাইজিকে। বলছি না, ওরাও যাবে বলেছিল। বললো ওরা তো যাবে বুঝেইছিলাম, কিন্তু এরম ভাবে যেও না, ওর যদি দেখার ইচ্ছে হয় আমাকে বলবে, আমি টিকিট কেটে দেবো। আমরা তো ছেড়ে দাও, আমাদের তিন পিসি, ভাবির কোনো ভালো, ধরো জীবন জিজ্ঞাসা সিনেমাটা আমাদের তো দেখতে দেয়নি নি, কারণ যেহেতু ওনার ভিলেন রোল, ওনার কোনো ভিলেন রোল আমাদের দেখতে দিতেন না, কোনো দিন না। ওদের না, এইসব বাজে বই, এগুলো যাবে না, ভালো বই যাও। আমার পিসিরা গেছিল লাইন দিয়ে টিকিট কাটতে, ওইখানে
ড্রাইভারকে পাঠিয়েছে, বলছে 3 মহিলাকে ডেকে নিয়ে এসো। আমার পিসিরা ঢুকেছে, বলছে গাড়িতে ওঠ। আমার পিসি বলছে এই আমার মানে বাবিদি থেকে একটু ছোট, আরে আমরা এত বুড়ি হয়ে গেছি, বলো যাই হয়ে থাক দাঁড়িয়ে দিবি না, তোকে টিকিট এনে দিচ্ছি, যা গিয়ে উপরে গিয়ে দেখতে যা। মানে এগুলো এগুলো না ভীষণ ছিল, একটু কনজারভেটিভ ছিলেন। ওখানে গিয়ে জামা প্যান্ট চেঞ্জ করে প্রোগ্রাম করেছিলেন, পরে আবার রাত্রে ফিরেছিলেন। প্রিয়দা বলেছিলেন এত মানে ওনার এত কথার দাম, বলে আজকের দিন তো আমরা ভাবতেই পারি না। আর তাছাড়া বিনা পয়সায় মহানায়ক উত্তম কুমার বিনা পয়সায় চাচ্ছেন কি না ফ্লাডের একটা প্রোগ্রাম করতে, আর নিজে ফ্লাডের মধ্যে দিয়ে গিয়ে। এই এক অভাবনীয়, মানে সেই জন্যই উনি মহানায়ক, এবং মানুষ হিসেবে কত বড় মাপের আমরা সবাই জানি। ওনার প্রিয় ছবি, মানে ওনার অভিনীত প্রিয় ছবি আপনাদের দুজনেরই জানবেন, সুমনাদির কাছে জানবেন। নায়ক অগ্নিশ্বর, তারপরে অমানুষ, আর মানে প্রত্যেকটাই ছবি মানে অসাধারণ। বলতে এক একটা চরিত্র এক একটা রকমের, কিন্তু প্রত্যেকটা ছবি অসাধারণ। আর আপনার কাছে প্রিয় ছবি মহানায়কের? প্রিয় ছবি বলতে দেখো ওনার পছন্দের ছবি আমার দেখা নয়, আমার বাবি রবীন্দ্রনাথের কথা সবকটাই ভালো লাগে, কারণ আমি ভীষণ দেখতে ভালোবাসি ওনার বই ছবি, ভীষণ বসে দেখি। প্রথম আমি ধরো নায়ক তো ঠিক আছে, সত্যজিৎ রায় নায়ক, নায়ক তো হবেই, নায়ক তো নায়কের মতোই হবে। তাছাড়া যদি বলো আমার অগ্নিশ্বর ভীষণ ভালো লাগে, অগ্নিশ্বর অভিনয়, কারণ অগ্নিশ্বর একটা ভীষণ কন্ট্রাডিক্ট হয়েছিল একটা ইয়ে নিয়ে। বাবিকে যখন হয়ে গেছিল বইটা, কোনো একটা বিদেশে প্রেস থেকে বাবিকে কোয়েশ্চেন করা হয়েছিল যে তুমি ওই সিনেমাটাতে, বাবিটা একটা বিশাল বড় বিয়ে বেরিয়েছিল তখন সিনে টাইমস বলে একটা না ম্যাগাজিন বেরোতো, ওইটাতে বেরিয়েছিল যে কোনো একটা বিদেশি একজন জার্নালিস্ট বলেছিলেন, প্রশ্ন করেছিলেন যে তুমি যখন ইয়াং এজ তখন তুমি ঝুঁকে চলেছো, আর তোমার যত বয়স হচ্ছে তুমি যত সোজা হয়েছো। অগ্নিশ্বরটা দেখে ভালো করে মন দিয়ে দেখবে, যখন বাবি ঢুকছে মানে ইয়াং এজে যখন ওই গ্রামে ডাক্তারি করছে তখন কিন্তু বাবি ঝুঁকে হাঁটছেন, আর যত দিন গেছে যখন বয়স কালে থাকে তখন সোজা। তখন বাবি বলেছিলেন বিদেশে ব্রিটিশে ইংরেজদের ওখানে ডাক্তার মানে এই মানে ইয়াং এজটায় সবসময় ঝুঁকে একটু নিচু হয়ে চলা অভ্যেস, আর তার যত সে পার্সোনালিটি গ্রো করে, তার যত বয়স তত সে সোজা হয়। এটা অগ্নিশ্বর একটা তোমার ধরো ভালো। আর একটা বই আমি জানো এখন মানে আমি সত্যি কথা উনি থাকাকালীন তো বইটা একদমই চলেনি, কারণ সঙ্গে সামসায়িক ভাবে অমানুষ রিলিজ করেছিল, এসের জন্য ভাবি পালিয়ে গেছিলেন এখান থেকে সপ্তপদী। এই যেদিন অমানুষ রিলিজ করে চলে গেলেন তোপচাচি, মামিকে বলে গেলেন যে তুমি আমাকে রিপোর্টটা দিও। বিকেলে ভোরের ফুল, অসাধারণ একটা ছবি, অসাধারণ একটা ছবি। যে ছবিটা সুমিত্রা মুখার্জি, যেটা ভাবি মানে মানে একটা মানে মাঝবয়সী একজন লেখকের অভিনয় করেছিলেন, কবি লেখক। ওটা একটা বিকেলে ভোরের ফুল ভীষণ দারুণ ছবি, মানে ভাবাই যায় না। দেখো সপ্তপদী এগুলো আগেকার বইগুলো সবই রোমান্টিক। আমার না ভীষণ হয় যে তকমা যেটা দেওয়া হয়েছে ওনাকে যে রোমান্টিক নায়ক, আদৌ তুমি যদি খোঁজো না ওইরকম ভার্সেটাইল একটা আর্টিস্ট তুমি কোথাও পাবে না। তুমি খোকাবাবু প্রত্যাবর্তনে যাও, রায়চরণ, ঠিক আছে, তুমি অগ্নিশ্বরে দেখো একটা ডাক্তারের রোল করছে, তুমি ভিলেন দেখো, তুমি বাঘবন্দি খেলা যদি ভিলেন দেখো ওই রকম বড় ভিলেন তুমি কোথাও খুঁজে পাবে না। অপরিচিতর ভিলেন তুমি ভাবতে পারবে না। অপরিচিত বইটা কি অসাধারণ বই, জীবন জিজ্ঞাসা বলে একটা বই আছে, অসাধারণ ভাবে অভিনয়, সেটাও কিন্তু ভিলেন। তাহলে সেটা যদি রোমান্টিকই হবেন তাহলে এই বই এই চরিত্রগুলো করে বেরোলে, এই যে রোমান্টিক হিরো বলে একটা তকমা দিয়ে দেওয়া আছে না, আমার এটা তো আমার মানে খুবই আপত্তি। কারণ উনি রোমান্টিক নিশ্চয়ই, ওনার মতো অত বড় রোমান্টিক হিরো তো ওর মতো হাসি তো আসবেই না, ওরকম একটা অত সুন্দর হাসি কেউ কারোর মানে আজকের দিন তো দেখি না কারোর, ছেড়ে দাও। সেই জায়গায় কিন্তু এই অভিনয়গুলো আমি ভাবতেই পারি না। একটা সময় ভাবি বসে বসে একটা মানুষ ব্রজবুলি বলে একটা খুব বই হয়েছিল সেদিনে, রানুজি আমাদের স্ক্রিপ্ট লিখতে গিয়ে রানুজি বলছে যে ব্রজবুলি দেখেছো তোমরা?
হ্যাঁ দেখেছি, কিন্তু ব্রজবুলিতে হিট করেনি, ব্রজবুলিতে একদম মানে কি বলবো, লসে রান করা ছবি। প্রডিউসার মাথায় হাত দিয়ে বসে গেছিল, বললো তুমি ব্রজবুলি বইটা দেখো, আর প্রত্যেকটা সিনে তার ডায়লগস দেখো, আর ডায়লগ গুলো শুনো। বলছে এত ভালো বই তুমি ভাবতেই পারবে না। তারপর তুমি নিজেরাম সর্দার বলে একটা বই আছে, বলেছে নিজেরাম সর্দার, এই ঘরে মেকআপ হয়েছে, এই ঘরে মেকআপ হয়েছে, এই চেয়ারটাতে বসে ভাবি মেকআপ নিতেন। এবং সব থেকে বড় কথা, নিজেরাম সর্দারে মেকআপ নিতেন কি এরম ভাবে, তখনকার এত প্রস্থেটিক্স ছিল না, এরম এরম ভাবে বসলেন এই চেয়ারটায়, গরম মোম, মানে মোম গরম করে বলে ওরা বলেই দিত ভাবি দাদা মুখে কিন্তু আমি ওটা ঢালছি, পুরো গরম মোমটা ঢালা হলো, ভাবি আর মুখটা কেমন করে কুচকাবে, কুচকা গেলে যে স্কিনের যে কুচকানো জিনিসটা ওটা এলো। এবার যখন হয়ে গেল সেম ভাবে ভাবি ওখান থেকে মোমটা গলানো হতো, ফুটন্ত জলে তোয়ালে ডুবিয়ে ওটা মুখের উপর চাপা হতো। মানে এটা একদম দেখেছি চোখে, আমি বলছি আমার গায়ে কাঁটা নিচ্ছে, আমি সেটা আমরা দেখেছি, আমি দেখেছি। মানুষটা এখানে বয়স, যেদিন নিজেরাম সর্দারের শুটিং থাকতো সেদিন বাবির মতো মাথা গরম কারুর থাকতো না। মাথা গরম মানে মানে কেউ ডিস্টার্ব করতে পারতো না, মানে কেউ ডিস্টার্ব করলেই ছট করে ইয়ে হয়ে যেত, মানে টেম্পার লস। কেন না ওই কষ্টটা তো ওনাকে নিতে হচ্ছে, এই কষ্ট তুমি ভাবো না, তোমাকে একটুখানি মোমবাতি দিয়ে গলে এখানে ঠ্যাক করে একটু পড়ুক, তোমার কিরম হবে, তুমি ইয়ে করে উঠবে। আবার ওইটা গলানোর জন্য তোমার গরম জল দিতে গলে পুরো নামবে, তারপর তো এই হবে। তো সেই এই যে বাবির এত এত ভালো ভালো বই আছে, এত ভালো ভালো সিনেমা আছে, তো সেই সিনেমাগুলো আমি তো বলি সব রোমান্টিক হিরো, সপ্তপদী, হারানো সুর, এগুলো তো অভিনয়, মানে এগুলো তো ভোলাই, এগুলো ভোলাই যাবে না। কিন্তু তার বাইরে তুমি যদি যাও তো অগ্নিশ্বর দেখো, ব্রজবুলি দেখো, অপরিচিত দেখো, জীবন জিজ্ঞাসাগর দেখো, খোকা বাবুর প্রত্যাবর্তন দেখো, প্রত্যেকটা এক্সেলেন্ট এক্সেলেন্ট ছবি। মানে আর উনি যে চরিত্রে ঢুকতেন সেই চরিত্রটাই হয়ে যেতেন, যে চরিত্রে ঢুকছে। ধরো আমি খোকা বাবুর প্রত্যাবর্তন, রায়চরণ এত কাজের লোক, ভৃত্য, সে কাজের লোকটা একটাখানে আঁচিল দিয়ে রায়চরণ একটু ছোট্ট বাজাও, এই হচ্ছে রায়চরণ, সে তো ভৃত্য। আমার তো মনে হয় না কোনো বই না ভালো না আমি বলতে পারবো না। হ্যাঁ কয়েকটা বই হয়তো শেষের দিকে বন্ধুদের হেল্পের জন্য, মানে প্রডিউসার, অনেক প্রডিউসার বন্ধু ছিল, তাদের হেল্পের জন্য খানিকটা খানিকটা করতে হয়েছে, সেগুলো হয়তো অতগুলো মানে ভালো হয়নি অতটা। কিন্তু উনি যে লাস্ট ছবিটা করে গেছেন অঘবতী সুন্দরী বলছি না, ওটা তো অন্য নিজের প্রোডাকশনে, মানে তোমার আমাদের শিল্পী সংস্থার দুই পৃথিবী, সাধারণ অভিনয়। আজকে এমন একটা দিন, বিশেষ দিন, আজকে আপনাদের সঙ্গে দেখা হওয়াটাও একটা বড় কথা। দুই পুত্রবধূ, আর সব থেকে বড় কথা দুজনের কি সুন্দর মিল, কি সুন্দর অ্যাডজাস্টমেন্ট, এইটার ম্যাজিকটা কি এটা আমি জানবই। এর ম্যাজিকটা কোথায়? এর ম্যাজিক বলে কিছু নেই, যে মানুষটা মাঝখানে আমাদের ছিল, সেই মানুষটা আমাদের দুজনকে একটাই কথা বলে গেছিল, যে আমাকে একটা কথা বলেছিল যে দেখো একটা কথা, খুব খুব সত্যি কথাই বলছে, হয়তো লোকে বলে ভুল কাজ করেছো, অন্যায় কাজ করেছো, ভুল হয়েছে, কিন্তু জানো তো ভগবান বলে একটা যদি কারোর জন্য জিনিস মানে, যখন জগন্নাথ দেবকে মানি, উনি যেটা করে রেখেছেন, বা আমার মা বলতেন আগেকার দিনে একটা কথা হতো যে যার হাড়িতে তুমি চাল দিয়েছো তোমাকে সেখানে যেতেই হবে, এখনো বলে এই কথাটা। তো আমার মা বলেছিল ওকে দেখিয়ে যে তুই একটু আগে গিয়ে চালটা দিয়েছিস আর ও একটু পরে গিয়ে চালটা দিয়েছে। এছাড়া হচ্ছে একটা জিনিস, আমরা যদি দুজনে এখানে নিজেরা চুল ছেঁড়াছেড়ি করে মারামারি করি, তাহলে আমাদের সন্তান তিনটে কোথায় যাবে? বড় দামি কথা। তাদেরকে ধরে রাখার জন্যই তো আমাদের রেখে গেছে। আজকে বোম্বেতে যখন অতদিন ধরে অসুস্থ ছিলেন, একটাই কথা, আমার তিনটে ছেলে মেয়ে গেল কখনো ইয়ে না হয়ে যায়। তো তা আমাদের মধ্যে যদি আমরা যদি মারামারি করি, তো ওরা কি শিখবে, ওরা কি বড় হয়ে কি দেখবে?
ওদের সুমনা ওদের মধ্যে এত ভালোবাসা, ওরা 3 ভাই বোনে, মানে ওরা 3 ভাই, তুমি তো অভিন্ন হৃদয় 3 ভাই বোন, অভিন্ন হৃদয় 3, তাহলে 3জনই দেখেছো তো, এ ওকে ছাড়া থাকতে পারে না, ওকে ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, তাহলে ও তো দুই বোনে যখন মারামারি হয় তখন আমরা সরে যাই, থাক একটু হোক। আমি বলেছি আমাদের পাড়াতে প্রতিযোগিতা হলে দুজনে মারামারির প্রতিযোগিতা, ঝগড়া প্রতিযোগিতা নাম দিয়ে দেবো, 2 বোনে ঝগড়া করিস। কিন্তু যখন এ ওকে ছাড়া থাকতে পারে না, ওকে ছাড়া থাকতে পারে না, এক ঘরে শুচ্ছে, রাত্রি 2-2:30 2 বোনে গল্প হচ্ছে, এই রিল তৈরি হচ্ছে। একটা হচ্ছে বিয়েটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, যার কপালে যেটা আছে, কপালে যেটা থাকবে সেটা তো কিছু করার নেই। এটা সবসময় বলে যার কপালে আছে যেটা হবেই। তারপরে ওনার একটা বদনাম, মানে আমরা চাই না যে ওনার এত বড় একটা ওনার নামে এই পরিবারের নাম যাতে বদনাম যাতে না হয়, যাতে মানে সুনামটা থাকে, মানে কেউ খারাপ কিছু বলতে না পারে, যাতে ওনার বাড়িতে একসাথে থাকলেই তো ওনার মানে কি বলবো, ওনার এটা রাখা যায়, মানে ওনার সম্মানটা রাখতে তো আমরা একসাথে থাকতেই হবে, এবং পরিবারের বন্ধনটাকে আটকে তো রাখতেই হবে না। আর সত্যি কথা বলতে কি, আমরা দুজনে এবারের এখন আপাতত বড়, ও আমার থেকেও বড়, আর আমরা দুজনে ধরো আমার থেকে বয়সে বড়, আমার মানে সম্মানেও আমার থেকে বড়, তো সেই হিসেবে আমি সবসময় বলি দেখো আমি আছি, আমি পেছনে আছি, তুমি যেটা বলো তুমি বলো। কিন্তু কি হয়, ও একটু সামনে বলতে আমার একটু হয় না, ও অত মানে দাপট, মানে অত চেঁচিয়ে কথা বলা ওইরকম না, খুব শান্ত ধীর স্থির মানুষ। তার জন্য আজকের দিনে হয়তো ওর এটাতে অনেক সময় অনেক অসুবিধাতেই হয়ে যায়, কারণ বলে এই যা বলে ফেলেছি কি হবে বাবাই, ঠিক আছে দাঁড়াও ম্যানেজ করছি। ও ধরো আমি নেই, আমি সামনে আমি নাই অতটা স্টেজে উঠেও আমার কিরকম একটা কাঁপে, মানে এত লোকের সামনে আমি ভীষণ, মানে যখন আসে এই অনুষ্ঠানগুলো আমার ভেতরে একটা নার্ভাস ফিল করি, আবার ঠিক মানে যেতে পারবো তো, আবার এইটাই আজকে বলে ওপর থেকে নামছে তখন বলছে যে, তো আমি বললাম তো কিচ্ছু হবে না, যখন তুমি কিছু পারবে না বলতে আমার দিকে তাকাবে, ব্যাস তাহলেই হয়ে গেল। বলে হ্যাঁ তুমি ম্যানেজার না, ঠিক ম্যানেজ করবো, তুমি চলো গো। কিন্তু কি সুন্দর একটা আড্ডা হলো আজকে, বাবিকে কেন্দ্রে রেখে, আপনাদের বাবিকে কেন্দ্রে সত্যি খুব ভালো। আসলে কি বলতো, আমরা দুজনেই অবসর সময়, এই ধরো কবে দেখলাম পরশুদিন, আমরা দুজনে বসে থাকলে ছেলেমেয়েরা তো কাজে চলে যায়, ছেলের সংসার আছে, বউ আছে, সত্যি কথা বলতে কি আমাদের বৌমাও খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। সে যখন সময় টময় পেলে হয়তো এলো, আমরা আড্ডাও মারলাম। আমাদের 4 মানে 2 মেয়ে আর 2 শাশুড়ি আর বৌমা, আমাদের একটা আলাদা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা গসিপ করি। আচ্ছা, সেখানে আমাদের খুব জমিয়ে গসিপ চলে, আর যেদিন গসিপ হয়ে যায় সেদিন বলে আসছি বলে উপরে চলে এলে আমরা আড্ডা মারি, আমাদের আড্ডা হয়। তো কিন্তু মানে সব থেকে বড় কথা যে ধরো আজকে ওরা ওদের মধ্যে চলে যায়, ওদের তো ব্যস্ত মানুষ, আমিও চাকরি করতে চলে যাই, ও বেচারি বাড়িতে একা থাকে এবং বাড়িটা পুরো সামলায়। এটা নয় যে হ্যাঁ, যদি আমি সবসময় বলি আমার একটা ফোন সবসময় বোর্ডে থাকলে, মিটিং এ থাকলে, আমি বলে আমার একটা ফোন সবসময় অন থাকবে, যেটা তুমি ফোন করতে পারবে। আর ও সাইলেন্ট থাকলেও আমি ওর ফোন এলে দেখলেই আমি ধরে নিই, পরে ধরি কিন্তু ধরে নিই, কোনো অসুবিধা হলে আমি ফোন করবো, আমি সঙ্গে সঙ্গে করবো। হয়ে গেলে এবার বাড়িতেই থাকি আমরা দুজন, সন্ধ্যের পরটা কোথাও একটা যাই না খুব একটা। সেদিনে বসে বসে আমরা কি করবো কি দেখবো, টিভি সিরিয়াল তো একটাই দেখি, ছেলের সিরিয়ালটা দেখি। হ্যাঁ, আর কোনো সিরিয়াল আমি দেখি না, আমরা দেখি না, তেঁতুল, ওই একটা সিরিয়ালই দেখি, আর দেখি না। হয়ে যাওয়ার পর আমি বললাম যে আমরা চলো একটা সিনেমা দেখি। আজকালকার বাংলা বই কাউকে ছোট বড় করে বলছি না, অত দেখা হয় না, সিরিজ গুলো দেখি মাঝে মাঝে, ছেলের সিরিজ হয়েছে সিরিজটাও দেখি, দেখা হয় না। আবার কিছু সিনেমা দেখিও, একেন বাবু বলে একটা সিরিয়াল, ওইটা হইচই চলে এসছে, তাও দেখছিলাম, আমি একাই দেখলাম, খানিক বাদে দেখলাম উল্টে চলে গেছে। আচ্ছা ধুর, ওই কি হয়ে গেছে না, তো ভ্যারাইটি জিনিসটা একটা সিনেমার মধ্যে থেকে চলে গেছে। একটা সিনেমার মধ্যে অনেক ভেরিয়েশন যে জিনিসটা না, সেটা আর নেই। আমরা দুজনে বিকেলে গল্প করে, ও খবরের কাগজ পড়ে, বেশিরভাগটা আমরা দুজনে গল্প করেই কাটি। একে
তার মধ্যে কি পিএনপিসি থাকে না? তাও থাকে, সবাইকে নিয়ে পিএনপিসি এটা নানা রকম বিষয়ে বিষয়ে আলোচনা আলোচনা করি। করি। হ্যাঁ, ও যেগুলো জানার থাকে আমার কাছ থেকে জেনে নেয়, যেটা পরের দিনে কি কাজ হবে বা পরের দিনে কি রান্না হবে। আমি তো চলে যাবো, তো ওকেই সামলাতে হবে। ধরো আমি খাবো না তো কি আছে, ওরা তো খাবে, কি হবে সেটা আলোচনা করলাম। তারপর কাজে মাসির এই ওটা করলো, তারপরে ওটা এই করলো। বাড়ির ঘটনা আমরা হ্যাঁ। তো অনেক কিছু জানি না, আমি তো 2 বছর দেখেছি। সেই সব ঘটনাগুলো জানে, অনেক কিছু জানে, সেগুলোই জানি আর কি। আমার থেকে শোনে। হ্যাঁ, বলে শুনি আর কি। এভাবেই চলতে থাকুক, এভাবেই এভাবেই চলতে যেন থাকুক। আমরা দুজনে মিলে চালিয়ে যেতে পারি। একদম চলবে আমি তো তো অবশ্যই। করে হই হই করে যে কটা দিন আছি চলে যা, ব্যাস। ঝগড়া ঝঞ্ঝাট তো হতেই থাকে, জীবন মানেই ঝামেলা। ঠিক তাই, ঠিক তাই। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো থাকবেন। আজকে তুমিও এমন খুব একটা ভালো থেকো। আজকে এমন একটা দিনে আপনাদের সঙ্গে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।